বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করব, তার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার। রবিবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেয়া এক বাণীতে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্য পয়লা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। তিনি বলেন, আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণীর স্পন্দনে, নব অঙ্গীকারে, এবং আরও কিছু কথা তিনি বলেছেন। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও প্রাক্তন একদল শিক্ষার্থী। আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন তারা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। শোভাযাত্রা আয়োজন ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। পাশাপাশি এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের শোভাযাত্রা আয়োজনের দায়িত্ব না দেওয়ার সমালোচনা করেছেন তারা। এ সময় শিক্ষার্থীরা এই শোভাযাত্রা ঘিরে দ্বন্দ্বমুখর পরিস্থিতির সমাধান চাওয়ার পাশাপাশি নববর্ষের আয়োজনের সাফল্য কামনা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখা পুনর্প্রবর্তন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাসপোর্ট ও অভিবাসন বিভাগকে বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ পারমিটে এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ বাক্যটি পুনর্বহাল করার জন্য একটি নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, আমরা ৭ এপ্রিল চিঠি জারি করেছি। এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ২০২১ সালে বাক্যটি বাতিল করা হয়েছিল। এরপর আরেকটি তথ্য খুব ছোট করে, তা হচ্ছে, প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। শরীফুজ্জামান শরীফ, প্রথমে যে বিষয়টি নিয়ে, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং এতে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন। তারা বলছেন যে এই বিষয়ে তাদের সাথে আলোচনাও করা হয়নি, মতামত নেওয়া হয়নি, সিদ্ধান্তকে সমর্থন করছেন না, নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা চেয়েছেন। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। যদিও এখন পর্যন্ত আমরা নতুন বছরে পা দেইনি, তারপরেও সম্ভবত এটা হচ্ছে নতুন বছরের, পুরনো বছরের শেষ প্রোগ্রাম, সেই কারণে শুভেচ্ছা। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির সাথে একটা বিরাট যোগসূত্র, মেলবন্ধন আছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা তার বাণীর ভেতর থেকে স্বীকার করে নিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন। রাষ্ট্রের জায়গা থেকে স্বীকৃতি না দিলেও সংস্কৃতির যে গতি পাল্টে যায় তা। একই সঙ্গে ফোকাস যদি করি, চারুকলার শিক্ষার্থীরা যারা এই অনুষ্ঠানটির আয়োজক ছিলেন, তারা যে অভিযোগটি করেছেন, এই অভিযোগটি আমি মনে করি যে এটি ছুঁড়ে ফেলে দেওয়ার মতো না। এই কারণে অনুষ্ঠানটি, যাত্রাটা ঢাকায় শুরু হয়েছিল এদের, এবং যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে তাদের অনুযোগের কথা বলেছেন, তাদের মনোকষ্টের কথা বলেছেন, এই শিক্ষার্থীটি কিন্তু এর আগের যে সরকার, তাদের সময়ে সরকারের কয়েকটা কাজের সমালোচনা করে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আজকে দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায়
একটা প্রচারণা করার চেষ্টা দেখলাম যে তাকে একটা রেজিমের সমর্থক করে উনি তাদের পারপাস সার্ভ করছেন, এই ধরনের একটি বক্তব্য দেওয়ার একটা চেষ্টা আছে। আমাদের এখানে দুর্ভাগ্য হচ্ছে আমার মতের সাথে যখন আপনার মেলে না, সেটা দুটো শব্দও যদি মেলে না, সঙ্গে সঙ্গে আপনাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিয়ে শত্রু পক্ষে ঠেলে দেওয়ার একটা চেষ্টা আছে। এই ধরনের একটা সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে দুজন উপদেষ্টা পহেলা বৈশাখের অনুষ্ঠানটি দখল করে নিচ্ছেন রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করে, এই বার্তাটা কোনোভাবে ইতিবাচক না। এবং এর ভেতর থেকে আমার যেটা মনে হয় যে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। ভবিষ্যতে যদি এই দৃষ্টান্তটি অন্য কেউ কন্টিনিউ করে, তাহলে ইতিহাসে লেখা থাকবে এটি শুরু হয়েছিল এখানে। আমরা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা দেখছি, সেই সময়কালে কিন্তু বিএনপিও পাওয়ারে ছিল, কিন্তু বিএনপি এই অনুষ্ঠানটিকে রাজনৈতিক মোড়ক দিয়ে দখল করার চেষ্টা করে। এবারের অনুষ্ঠানে নানা দিক থেকে এই আয়োজনটিকে রাজনৈতিক কালার, রাজনৈতিক রং এবং রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটা দেখছি, এটা আমাদেরকে ব্যথিত করছে। কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করবেন, আমাদের সংস্কৃতির শক্তিটা হচ্ছে আপনি যতভাবেই এর নাম পরিবর্তন করেন, এই যে মঙ্গল শোভাযাত্রা বলেন, আনন্দ শোভাযাত্রা বলেন, মূল জিনিসটা হচ্ছে শোভাযাত্রা। তো আপনার উত্তর কোরিয়ার রাষ্ট্রের নাম কিন্তু পিপলস রিপাবলিক, অর্থাৎ নামের ভেতর থেকে খুব বেশি মেসেজটা আসে না, মেসেজটা আসে আপনার অ্যাক্টিভিটির ভেতর। এই যে শোভাযাত্রা, এই যে আনন্দ, এর বিরুদ্ধে একটা দীর্ঘ প্রচারণা কিন্তু বাংলাদেশে আছে এবং শক্তিশালী হচ্ছে। তারপরেও যারা এই প্রচারণাটা করেন, মতাদর্শিক ভাবে সরকারের অনেকের সঙ্গে তাদের মতাদর্শটা কিন্তু মিলে যায়। তারপরেও এই সংস্কৃতির শক্তিটা এমন যে রাষ্ট্র সমস্ত শক্তি দিয়ে অনেক কিছুকে ধ্বংস করে দেওয়ার পরেও, অনেক কিছুকে মাটির সাথে মিলিয়ে দিলেও এই জায়গাটিতে আঘাত করার সাহসটা পায়। নামের জি, শরীফুজ্জামান শরীফ সম্ভবত বাঙালিকে আনন্দ উৎসবের মাত্র বিশ্বাসের জায়গা থেকে এটা করা হয়েছিল, যে সংখ্যাটা যেতে পারেনি অথবা যাওয়ার সাহস পায়নি। আমি মনে করি আমাদের সংস্কৃতির সব থেকে পহেলা বৈশাখের সব থেকে শক্তির দিক হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। তানভীর হোসেন, আপনার কাছে এসে একই বিষয়ে আমি একটু যোগ করি। চারুকলার সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল বলেন, নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যৌক্তিক কারণ জানতে চাই। 96 সালের পরিবর্তন অন্যায় হলে এটাও অন্যায়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি সাথে এই যে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে আমরা এবারই প্রথম নয়, বিভিন্ন সময় দেখেছি যে নানা ধরনের বিতর্ক, প্রশ্ন, আপত্তি। আমি কয়েকটি জায়গায় একটু তুলে ধরি। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের করের টাকা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের কাজে ব্যবহার করবেন না। প্রচলিত বাংলা নববর্ষ একটি সাংস্কৃতিক উৎসব, যার উৎপত্তি মূলত হিন্দু ধর্মীয় বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নববর্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা যেমন পান্তা ইলিশ, ভোজন, মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির অনুসরণ ইসলামী আকিদা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং আরেকটি বক্তব্য আমি একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি বলেছেন, বিগত 16 বছর যে বাংলা নববর্ষগুলো ছিল, এই নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়, বরং বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। কি বলবেন এই বিষয়ে তানভীর হোসেন? ধন্যবাদ আপনাকে। আমার তো আসলে অনেক বলার আছে, কারণ হলো যে আমি নিজে চারুকলার শিক্ষার্থী ছিলাম। আমরাও একটা সময় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সুযোগ পেয়েছিলাম। আমাদের ব্যাচ, আমরা 7 ব্যাচের ছাত্র ছিলাম। তো সেক্ষেত্রে সে কারণে আমরা প্রত্যক্ষভাবে অনেকগুলো জিনিস প্রত্যক্ষ অভিজ্ঞতা আমরা অর্জন করেছি এবং চ্যালেঞ্জ গুলোকে আমরা খুব কাছ থেকে দেখেছি।
সো প্রথমত আপনার মঙ্গল শোভাযাত্রার যে শুরুটা 1985-86 সালের ব্যাচ 1900, আমরা যদি একদম মৌলিকভাবে চিন্তা করি তাহলে 1989-এ প্রথম শুরু হয়। তখন কিন্তু আপনি দেখেন, তখন কিন্তু ক্ষমতায় কারা ছিল, তখন নিশ্চয়ই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না প্রথমত। দ্বিতীয়ত হলো যে এই প্রোগ্রামটা কিন্তু চারুকলার ছাত্রছাত্রীরা ঐতিহাসিক ভাবে নিজেরাই সেটা আয়োজন করতো এবং সেখানে নিজেদের অংশগ্রহণ ছিল, এবং সমাজের সর্বস্তরের যারা সংস্কৃতি প্রেমী আছেন তারা হলো যে এটাতে অংশগ্রহণ করতো। এখন যেটা সবচেয়ে শঙ্কা এবং আশঙ্কার বিষয় যে আপনি এক ধরনের যেটা বলছেন যে নাম পরিবর্তনের কথাটা, নাম পরিবর্তন আসলে এটা হলো যে আমরা সমাজকে আবার হলো যে বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করার একটা প্রচেষ্টা আমার কাছে মনে হয়। যে মঙ্গল শোভাযাত্রার নাম বদলিয়ে আসলে কি অর্জন করা গেল আমি ঠিক জানি না। এবং পাশাপাশি আমি এটা বলতে চাই যে যে আয়োজন, যে সংস্কৃতির আয়োজনে সার্বজনীনতা থাকে সেটাকে নিয়ে আহ অন্তর্বর্তীকালীন সরকারের এত আগ্রহ কেন, সেটাও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। কারণ তারা কিন্তু রাজনৈতিক ভাবে ক্ষমতাপ্রাপ্ত সরকার না, কিন্তু তাদের আগ্রহের মাত্রা ভীষণ রকমের মাত্রাতিরিক্তই মনে হচ্ছে। কারণ মঙ্গল শোভাযাত্রা নিয়ে তো এমনিতেই যে সামাজিক রাজনীতিটা আছে সেই জায়গাটা থেকে একটু শুরু করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে এই পয়লা বৈশাখের আয়োজনে আপনার হলো যে রমনাতে বোমা হামলা হয়েছিল। আপনারা নিশ্চয়ই সেটা মনে মনে রেখেছেন আমার ধারণা। জাতি নিশ্চয়ই ভুলে যায়নি। কারা সে বোমা হামলা করেছিল সেটাও নিশ্চয়ই জাতি মনে রেখেছে। তো সেই যে বিরোধ কিন্তু শেষ হয়নি। আমরা যারা বাঙালি সংস্কৃতিটাকে লালন করতে চাই, এগিয়ে নিতে চাই, সেটার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু এটা কিন্তু সংস্কৃতির রাজনীতি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা প্রথম দেখি কি আমাদের নাটক আক্রান্ত হচ্ছে, যারা হলো যে বিভিন্ন জায়গায় নাটক প্রদর্শনীতে আমরা দেখেছি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারিতে মানুষ ফুল দিতে পারেনি, সেখানে আপনার হলো যে ইয়ে ভাঙা হয়েছে, আপনার হলো যে শহীদ মিনার ভাঙচুর হয়েছে। তো এই যে সংস্কৃতির উপর যে আগ্রাসন, এটা কিন্তু সংস্কৃতির রাজনীতিকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করে। এখন যদি কোনো জাতি সাংস্কৃতিক ভাবে যদি এগিয়ে যেতে না পারে তাহলে সেই জাতি কিন্তু কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখন আমরা যখন দেখি এভাবে নাম পরিবর্তনের হিড়িক, এবং সে নাম পরিবর্তনের কিন্তু কোনোই কারণ নাই, বলা হচ্ছে যে আমরা আগের নামেই ফিরে গেলাম। আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, আপনার মঙ্গল সবসময় কিন্তু আনন্দময়, মঙ্গল সকলের জন্য আনন্দময়। আর এই আনন্দময় আর যদি আমরা শুধু আনন্দের কথা বলি, আনন্দ কিন্তু সবার জন্য আনন্দময় মঙ্গলময় না হয়। সুতরাং আনন্দ এবং মঙ্গল এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মানে আমরা কিন্তু শুধুমাত্র উৎসব করছি না। আপনি দেখেন এখানে এতদিন পর্যন্ত যে মোটিভ গুলো করা হয়েছে, সেখানে একটা বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে অনেকে এটা বলার চেষ্টা করছে যে আওয়ামী রেজিম এইটার হলো যে অপব্যবহার করেছে, তাদের পক্ষে ব্যবহার করছে। সেখানে দুটো বড় মোটিভ নিয়ে এসেছে। একটা বড় মোটিভ হলো যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে রাজাকারের প্রতিকৃতি আমরা ব্যবহার করেছি। বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি কিন্তু কখনোই কোনো মঙ্গল শোভাযাত্রায় আসেনি। এখন রাজাকারের প্রতিকৃতি আমরা কেন ব্যবহার করব না? কারণ এটা তো দ্রোহের কথা, সাংস্কৃতিক যে বিদ্রোহ, সেই বিদ্রোহের কথা। এখন আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে তো আমাদের সাংস্কৃতিক কর্মীরা তো অংশগ্রহণ করেছিল। এই চারুকারু মানে মহাবিদ্যালয় ছিল তখন কারো তো অংশগ্রহণ ছিল। সো আমরা যদি সাংস্কৃতিক যুদ্ধটাকে যদি টেনে নিয়ে না যাই তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির যে অগ্রযাত্রা এবং বৈশ্বিক যে সংস্কৃতির আগ্রাসন আছে, সেই আগ্রাসনের মধ্যে নিজেদের মাথা তুলে দাঁড়ানোর যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া হবে। এখন আমি পার্টিকুলারলি আসি যে হেফাজতের যে দাবি, এটা
শুধুমাত্র একটা রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ হলো যে আপনি ইরানে দেখবেন সেখানে কিন্তু পুতুল শোভাযাত্রা হয়। তো ইরানে পুতুল শোভাযাত্রা হলে সেখানকার ধর্মের কোনো মানে সেখানে ইসলাম ধর্মের কোনো সমস্যা হয় না। বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা হলে তাদের সমস্যা শুরু হয়ে যায়। এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। কারণ অনেক উদাহরণ আছে অন্যান্য ধর্মীয় দেশগুলোতে, মানে মুসলিম দেশগুলোতে অনেক উদাহরণ আছে এই ধরনের। তারা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চাটাকে এগিয়ে নিয়ে গেছে, পাশাপাশি ধর্ম চর্চার পাশাপাশি সেখানে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের ক্ষেত্রে এখানে বোমা মেরে উড়িয়ে দিতে হবে, এখানে সবকিছু আপনার হলো যে ভণ্ডুল করতে হবে, এখানে রাজনৈতিক ভাবে সবকিছুকে আপনার হলো যে আগ্রাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা কখনো এতটা নগ্ন আগ্রাসন দেখিনি যে মঙ্গল শোভাযাত্রার উপরে আপনার হলো যে এইভাবে সরকার কখনো একেবারে সম্পূর্ণ নগ্ন ভাবে আগ্রাসন করে, এটা আমরা কখনো দেখিনি। এবারে আমরা প্রথম দেখলাম, এটা আমরা শিখলাম, এটা আমরা দেখলাম। এটা কিন্তু বলে দিচ্ছে যে সংস্কৃতির যে যুদ্ধটা, সেই যুদ্ধটা চলমান এবং সাংস্কৃতিক কর্মীদেরকে সেই যুদ্ধটা আসলে চালিয়েই যেতে হবে। এর আসলে কোনো বিকল্প আমি সাংস্কৃতিক কর্মীদের জন্য আমি দেখছি না। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। যেমনটা তানভীর হোসেন বলছিলেন নাটকের কথা, আমি সেইখান থেকে এটি প্রসঙ্গে আসি। সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নাট্যদল প্রাঙ্গণে মোর প্রযোজিত শেষের কবিতা নাটক অবশেষে মঞ্চে প্রদর্শনের অনুমতি পেয়েছে। এর আগে তৌহিদি জনতার হুমকির চিঠি পেয়ে নাটকের প্রদর্শনী বাতিল করা হয়। এই বিষয়টিতে আপনি কি বলবেন? ধন্যবাদ। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটা ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে। প্রথম দিকে সরকার এই বিষয়গুলোকে অনেকটা ইগনোর করার চেষ্টা করেছে, স্বীকার করেনি, পরবর্তীকালে স্বীকার করেছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার, এই ধরনের ঘটনা ঘটলে সরকারকে দেখা যাচ্ছে যে কতগুলো পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু তাণ্ডবটা বন্ধ হচ্ছে না। এই বন্ধ না হওয়ার কারণ হচ্ছে সরকারের যে ধরনের দৃঢ়তা দরকার, এবং যারা এই কাজটা করছে তাদের কাছে এই মেসেজটা আছে যে সরকারের মধ্যে আমাদের প্রতি সংবেদনশীল কেউ আছে, অথবা সরকার যে মতাদর্শকে প্যাট্রন করছে, সরকার যে মতাদর্শকে ওন করে, অথবা সরকার যে মতাদর্শকে প্রমোট করতে চায়, সেই মতাদর্শ আমাদের সঙ্গে মিলে যায়। এবং সেই কারণে আপনি কয়েকদিন পর পর দেখবেন এই যে বেইলি রোডে এর আগেও কিন্তু একই ঘটনা ঘটেছে এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া। দুদিন পর পর দেশের বিভিন্ন জায়গায় তথাকথিত তৌহিদি জনতা তারা আপনার অনুষ্ঠানে বাধা দেবে, তারপর সরকার মধ্যস্থতা করবে, তারপর তাদেরকে আবার অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হবে পুলিশি পাহারায়। গাজীপুরে ঘটেছে গত সপ্তাহে। আমি মনে করি যে সরকারের দৃঢ়তার অভাবে, সরকারের দৃষ্টিভঙ্গিতে, একটু আগে যে আলোচনাটা আমরা করলাম যে সরকারের মধ্যে এই বিষয়গুলোর ব্যাপারে এবং সরকারের সহযোগী যারা, সরকারের ওয়েল উইশার যারা, তাদের একটা অংশ এই নাটক সংস্কৃতি এই বিষয়গুলোর প্রতি তাদের বিরূপ মনোভাব, কোথাও কোথাও উগ্রতা দিয়ে এটিকে বন্ধ করে দেওয়ার যে বহিঃপ্রকাশ ঘটছে, সেগুলোকে সরকার কঠোর হাতে দমন না করার কারণে মাঠ পর্যায়ে যারা আছেন তাদের ভেতর থেকে এই বাধাগুলো আসছে। ঢাকার বেইলি রোড, এখানে পুলিশ এবং পুলিশের যে সেন্ট্রাল অ্যাক্টিভিটি হয় তার খুব কাছে। সরকার চাইলে এর আগে যারা বাধা দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারত, গ্রেপ্তার করেন। শিল্পকলা একাডেমিতে কয়েক মাস আগে এই ধরনের মব সৃষ্টি করে সেখানে তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে। কিন্তু সরকার যদি অবিরতভাবে জোড়াতালি দিয়ে এই ঘটনাগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করে, সরকার যদি জোড়াতালি দিয়ে এই জায়গায় তার ইমেজ রক্ষা করার চেষ্টা করে, তাহলে আপনি যতই বলেন না কেন নিউ ইয়র্ক টাইমস অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চুপ থাকবে। এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনার পেছনে যারা জড়িত, আমরা আগস্টের পর থেকে বলছি বাংলাদেশের মাজারের বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গীতের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে
একটা চক্র পরিকল্পিতভাবে রাজনৈতিক সাপোর্ট নিয়ে তারা যে তাণ্ডব চালিয়েছে, সরকার যদি এই তাণ্ডব বন্ধ করতে কঠোর হতো, তাহলে এই ধরনের পত্র পত্রিকায় এই নিউজটা যেমন আসতো না, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতো না। সরকারের নীরবতা, তার আপোষকামিতা, কখনো কখনো জোড়া তালি দিয়ে সমন্বয় করার এই যে প্রচেষ্টা, বাংলাদেশকে একটা বিপদের জায়গায় নিয়ে যাচ্ছে, একটা খাদের কিনারে নিয়ে যাচ্ছে, যেটা এর আগে আমাদের সেনা প্রধান আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বিরতি নিতে হবে। জি, শেষ করুন। কিন্তু সেটি আমরা এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছি, পেছন থেকে ইন্ধন দিচ্ছি এবং নানাভাবে প্রোটেকশন দিচ্ছি, তাদের মাথার মধ্যে এখন পর্যন্ত এই বিষয়টা স্পর্শ। জি, ধন্যবাদ। আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আমি একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। তানভীর হোসেন, আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি হয়েছে এবং সেখানে হাজার হাজার লাখো মানুষ সেখানে অংশ নিয়েছেন, প্যালেস্টাইনের প্রতি, গাজার প্রতি সংহতি জানিয়েছেন। কিন্তু এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে। আমি একটি ঘটনা একটু তুলে ধরি। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেটের ভেতরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর হয় এবং এই ঘটনায় ৪৫ জনকে আটক করে যৌথ বাহিনী। এবং এছাড়াও বিচ্ছিন্ন আরও বেশ কিছু ঘটনা রয়েছে। নিজের দেশের পোশাক কারখানা ভাঙচুর করে ফিলিস্তিনকে কিভাবে উপকৃত করতে পারলাম আমরা, অথবা ইসরায়েলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারলাম? ধন্যবাদ। এখানে প্রথমত হলো যে ফিলিস্তিনের উপর যে নির্যাতন হচ্ছে, এটা সারা বিশ্বে সেটার একটা প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে সেটাও স্বাভাবিক এবং সেটা সমর্থনযোগ্য। কিন্তু এর প্রতিবাদের মধ্যে কিন্তু আরেকটা রাজনীতি হয়ে গেছে। সেটা হলো যে আসলে মেসেজটা আমরা কাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, কাদেরকে আসলে মেসেজটা দিলাম। মেসেজটাকে আমরা দেওয়ার চেষ্টা করলাম যে আন্তর্জাতিক সম্প্রদায়কে যদি আমরা মেসেজ দিই, তাহলে বাংলাদেশ থেকে আসলে কি বার্তা দেওয়া হলো। বাংলাদেশ থেকে যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেওয়া হতো, সেটা একরকম হতো। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে নানামুখী বার্তা এখানে দেওয়া হয়েছে। প্রথমত হলো যে কিছু মব ক্রিয়েট হয়েছে এবং হলো যে গাজীপুরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং কয়েকটি ঘটনার কথা আপনি মেনশন করলেন। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে মানে যারা সোশ্যাল মব ক্রিয়েট করছে তারা কিন্তু এখানেও আছে। সো যখন এরকম একটা ঘটনা, এরকম একটা লং মার্চ বা এরকম একটা আয়োজন করা হয়, সে আয়োজনের সাথে যারা জড়িত তাদেরকে ভীষণভাবে দায়িত্বশীল হতে হবে এবং সেগুলোর জন্য প্রথম থেকে একটা জোরালো ভূমিকা, যেটা আমার কাছে মনে হয় যে শরীফ ভাই বলার চেষ্টা করলো যে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে পরিষ্কার মেসেজ থাকতে হবে যে কি করা যাবে, কি করা যাবে না। যারা লং মার্চ আয়োজন করেছেন এবং এই যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজাতে আমরা দেখলাম যে ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে। তো ফিলিস্তিনের পতাকা যদি বাংলাদেশের পতাকার উপরে যায়, তাহলে নিশ্চয়ই সেটার জন্য আয়োজকদেরকে আপনার জেলে ফুটতে হবে। কারণ এর আগে তো আপনি ভারতের পতাকা বা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে ইয়ে করার জন্য তো আপনি হলো যে একজন আপনার হলো যে স্বামী চিন্ময়, আমি সম্পূর্ণ নামটাই সম্ভবত যদি ভুল না করি আর কি, চিন্ময় কৃষ্ণ দাস। তো ওনাকে কিন্তু আপনার হলো যে চিন্ময় প্রভু, তো ওনাকে কিন্তু অলরেডি উনি জেলে আছেন। তো একই আইন তো সবার জন্য প্রযোজ্য হবে, এখানেও পতাকার অবমাননা হয়েছে। এখন দুটো বিষয় এখানে কিন্তু খুব পাশাপাশি ঘটেছে। একটা জিনিস হলো মানুষের আবেগ, যেহেতু এখানে অনেক বেশি মুসলমান মানুষ আমরা, তো তাদের হলো ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটা আবেগ আছে এবং সেই আবেগের বহিঃপ্রকাশ তারা ঘটবে। কিন্তু এই আবেগের বহিঃপ্রকাশ করতে যে যে ঘটনাগুলো আইনত ভাবে অপরাধ হিসেবে প্রমাণিত, সেই অপরাধকে আমার মনে হয় কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নাই এবং সেই অপরাধের জন্য যারা এর অপরাধী তাদেরকে তো আইনের আওতায় আনতেই হবে। পাশাপাশি
যারা এই পুরো বিষয়টার নেতৃত্ব দেন তাদেরকেও এই বিষয়টাতে বোধহয় আইনের আওতায় আনার সুযোগ আছে। কারণ আপনি একই আইন এক একজনের জন্য এক এক রকম ভাবে তো আপনি ইয়ে করতে পারেন না, ব্যবহার করতে পারেন না। যদিও এটাই বাংলাদেশের সমকালীন রাজনীতির যে চর্চা, সেখানে আমরা দেখি যে একই আইন এক একজনের জন্য এক এক ভাবে প্রয়োগ হয়। তো আমি যেটা মনে করি এখানে আবার সমস্যা যেটা হলো, আমরা যখন কথা বলতে চাই তখন আমাদেরকে আবার হলো যে আপনার ইয়ে করে ফেলা হয়, লেবেলিং করে ফেলা হয় যে উনি এই পক্ষের, উনি সেই পক্ষের। কিন্তু আপনি যদি একটা দেশকে নিয়ে চিন্তা করেন যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মিডিয়া দেখছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিষয়গুলো আসছে, সুতরাং কারা এই জায়গাটাতে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, একটা বড় সমস্যা কিন্তু রয়ে গেছে। সারা দেশে কিন্তু এক ধরনের সাংগঠনিক কাঠামোগত শূন্যতা আছে। কোনো উপজেলাতে কোনো উপজেলা চেয়ারম্যান নাই, কোনো ইউনিয়ন পরিষদে নাই, কোথাও নাই। সো এই যে না থাকাটা, এই শূন্যতাও কিন্তু এগুলোর জন্য অনেক বেশি দায়ী বা আমার কাছে মনে হয় আর কি। ধন্যবাদ। জি, তানভীর হোসেন আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, একই বিষয়ে আপনি যদি একটু বলতেন। এবং তানভীর হোসেন আইনের কথা বলছিলেন, আমি আরেকটি প্রশ্ন একটু যোগ করে দিই আপনাকে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়া আটক করা হয়েছে সেটি সঠিক হয়নি। আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না, আপনি যদি বলতেন। আমি গত 3-4 দিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমি মনে করি মেঘনা আলম কোনো অপরাধ করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। যে কোনো মানুষ অপরাধ করতে পারেন, এবং অপরাধ যদি কেউ করে, সেই অপরাধের প্রতিকারের জন্য রাষ্ট্রের যে পদক্ষেপ, তার কতগুলো প্রসিডিউর আছে। রাতের বেলায় দরজা ভেঙে আপনি বিনা ওয়ারেন্টে, বিনা অভিযোগে মামলায় একজন মানুষকে গ্রেপ্তার করতে পারেন না। এটা মেঘনা আলম হোক আর অন্য যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। যে আইনটি প্রয়োগ করা হয়েছে এটা একটা নিবর্তনমূলক কালো আইন। 1974 সালে শেখ মুজিবুর রহমান এটি প্রণয়ন করেছিলেন। কিন্তু লক্ষণীয় ব্যাপার, শেখ মুজিবের বাড়ি পর্যন্ত আপনি ধুলায় মিশিয়ে দিলেও যখন প্রয়োজন হচ্ছে সেই আইনটা আপনি পাবেন। আবার আজকে সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে প্রক্রিয়ায় মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে এটি সঠিক হয়নি। এই যে সরকারের বোধোদয়, এর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের দেশের সরকারগুলো কখনোই তার ভুলটা স্বীকার করে। একই সাথে এটাও মনে করিয়ে দেই যে চারুকলায় যে মোটিফে আগুন দেওয়ার ঘটনায় যে মামলাটি হয়েছে আজকে, সেটাও কিন্তু এই 74-এর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। অর্থাৎ সরকার এক জায়গায় ভুল স্বীকার করলো, আবার পরের দিন এসে অন্য ঘটনায় গিয়ে সেই ভুলের পুনরাবৃত্তি। আমাদের এখানে নাগরিকের যে নিরাপত্তার জায়গাটি, এটি এনশিওর হয়নি। গত 15 বছর এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। আমাদের প্রত্যাশা ছিল জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র এর ভেতর থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু রাষ্ট্র শিক্ষা গ্রহণ করেনি। রাষ্ট্রের যে প্রশাসন, তারা শিক্ষা গ্রহণ করেনি। লক্ষণীয় ব্যাপার, আপনি এখানে গুম কমিশন করছেন আর একজন নাগরিককে গ্রেপ্তার করে বিনা ওয়ারেন্টে 24 ঘন্টা আপনি তাকে গুম করে রাখছেন। সন্ধ্যাবেলায় অনেকটা গোপনে কোর্টে নিয়ে যাচ্ছেন, তারপর তার ওই কোর্ট থেকে আপনি তাকে আটকাদেশ দিয়ে জেলখানায় পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রের মাথার যে সমস্যা, সার্কিটের যে সমস্যা, সেই সার্কিটের সমস্যাটা দূর হবে। আমরা আশা করব সরকার ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যে কাজটা নাগরিকের মধ্যে এই ধরনের টেনশন ক্রিয়েট করে, নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করে। আপনি নিশ্চয়ই ওই ভাই যেটি বললেন বাংলাদেশের পতাকা নিয়ে, আপনি এই কাজটি যারা করেছেন তাদেরকে আপনি ধরতে পারবেন না, কারণ পৃথিবীর সব জায়গায় সংখ্যাগরিষ্ঠরা যা করবে সেটাই হচ্ছে আইন। এই যে অসভ্যতা, এই বর্বরতা বন্ধ হওয়া দরকার। ইতিমধ্যেই কোর্টের আদালতের পক্ষ থেকে সরকারকে কারণ দর্শানো হয়েছে যে কেন এই মেঘনা আলমের আটকাদেশ অবৈধ ঘোষণা করা হবে না। আমি মনে করি এই জায়গাটায় নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মেঘনা আলমের জন্য যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায়, অবশ্যই এই সরকারের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে যে 15 বছরের মতো সরকার তার যে রেজিমে যা খুশি তাই করতে পারবে না। আমি এই জায়গাটায়
নাগরিকদের যে গত কয়েকদিন ধরে তাদের যে ভোকাল দেখেছি, তাদের যেভাবে সোচ্চারতা দেখেছি, তাদের অ্যাক্টিভিটি দেখেছি, এবং সর্বশেষ আদালত যে ভূমিকাটা রেখেছে, অন্তত এই ব্যাপারটা আমি আশা করব ভবিষ্যতেও যদি কোনো নাগরিক এইভাবে আক্রমণের শিকার হয়, রাষ্ট্রের নিবর্তনের শিকার হয়, সম্মিলিতভাবে আমরা সেটিকে প্রতিরোধ। জি, শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসে আরেকটি বিষয় নিয়ে, এবং একই বিষয় নিয়ে আমি তানভীর হোসেনের কাছে যাব। অন্তর্বর্তী সরকারের সংস্কারের এখতিয়ার নেই, এখতিয়ার নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি বলেছেন যে আমরা যে অনির্বাচিত এ কথা বলল কে, এমন কথা তিনি বলেছেন। এবং এদিকে যদি দেখি যে জনগণ 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে চায়, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এই যে 5 বছর নিয়ে যে একটি আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা অথবা কথা চলছে আর কি, নানা রকমের নানা ব্যক্তি বলছেন, রাজনৈতিক ব্যক্তিরা, এই ব্যাপারে একজন রাজনীতিক হিসেবে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? আপনার এই প্রশ্ন দুটো শোনার পরে আমার কিছুক্ষণ হাসতে ইচ্ছা করে। মানে কিছু নির্বোধের কাছে আমরা আমাদের দেশটাকে ছেড়ে দিয়েছি। প্রথম জায়গাটা আসি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি ম্যান্ডেটের কথা বলেছেন, এবং সেখানে তার স্বামী, যাকে আমরা একজন চিন্তক হিসাবে চিনি, ফরাদ মাযহার, তিনিও ছিলেন। আপনি স্ববিরোধিতাগুলো দেখেন। ফরাদ ভাই আমাদের পূর্ব পরিচিত, খুব ভালো সম্পর্ক। তিনি কিন্তু এই সংবিধানকে মানেন না, এবং তিনি মনে করেন যে এই সংবিধান একটা ফ্যাসিস্ট সংবিধান, এটা অকার্যকর, এটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, নতুন সংবিধান। আবার ফরিদা আপা কিন্তু ওই সংবিধান ছুঁয়ে শপথ করে মন্ত্রী হয়েছে, এবং পতাকাটা যে টানিয়ে এই মিরপুরের অনুষ্ঠানটা এসেছেন, ওই গাড়ির মধ্যে ফরাদ ভাই হচ্ছে। অর্থাৎ আপনি এখানে বলছেন এই সংবিধান মানি না, আবার ওই সংবিধানের রেফারেন্সে আপনি কিন্তু মন্ত্রী হয়ে সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন। সেকেন্ড জায়গাটা হচ্ছে, ডক্টর ইউনূসকে যে কেউ চাইতেই পারে, সমর্থকরা অনেক সময় অনেক কিছুই বলে, কিন্তু পৃথিবীর কোথাও সোশ্যাল মিডিয়ায় কতজন মানুষ স্ট্যাটাস দিল, পোস্ট দিল, তার উপরে ভিত্তি করে একটা সরকার কতদিন থাকবে এটি নির্ধারিত। কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষের অংশগ্রহণটা ম্যানিপুলেট করার সুযোগ আছে। আমি 200টা আইডি ব্যবহার করে আপনাকে সমর্থন দিতে পারি, এটাকে আপনি 200 জনের সমর্থন হিসাবে কাউন্ট করেন। যে যারা তার প্রত্যাশার কথা বলছেন, আমি এটিকে অপরাধ মনে করি না, কিন্তু এটা এক ধরনের নির্বুদ্ধিতা। মজার ব্যাপার হচ্ছে, ডক্টর ইউনূসকে আগে বলতে হবে যে আমি 5 বছর থাকতে চাই, তারপরে আলোচনাটা হচ্ছে তিনি কিভাবে থাকবেন। কিন্তু শঙ্কার জায়গাটা আমি আপনাকে বলি, আমি কখনো কখনো আমাকে ভীষণভাবে বিষাদে আক্রান্ত করে। আমি 16 বছর টেলিভিশনে টক শো করি। এই ইস্যুটাতে গত কয়েকদিন কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণের শিকার হচ্ছি, যে ধরনের হুমকির মুখোমুখি পড়ছি, আমার 16 বছর টেলিভিশনে কথা বলার জীবনে আমি এই ঘটনার মুখোমুখি হইনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক পরিচয় দিয়ে এক শ্রেণীর মানুষ এতটা উগ্রতা প্রদর্শন করছেন, এতটা বেপরোয়া হয়ে গেছেন, যে 5ই আগস্টের পর আমাদের সোসাইটিতে একটা সহনশীলতার যে রাজনীতি এস্টাবলিশ হবে, সরকার সহনশীল হবে, নাগরিকরাও সহনশীল হবে তাদের আচরণে, তার বিন্দুমাত্র কোনো ছায়া নেই। যদিও এই সমস্ত ভয় বা ত্রুটি, হুমকি, এগুলো আমি কোনো পরোয়াই করি না, আমি এগুলোতে কখনোই বিচলিত হই না। কিন্তু আমি আপনাকে সোসাইটির একটা চিত্র আমি আপনার সামনে তুলে ধরি। আমার পরিষ্কার কথা, ডক্টর ইউনূস 5 বছর কেন, জনগণ চাইলে তিনি 10 বছরও থাকতে পারেন। শেখ হাসিনা কিন্তু একটা কথা বলতেন যে উন্নয়নকে টিকিয়ে রাখার জন্য আমাকে রাখতে হবে। তখন আমরা বারবার বলেছি, আমি অসংখ্যবার বলেছি, তার সরকারের একাধিক মন্ত্রীর উপস্থিতিতে বলেছি যে আমি তো শেখ হাসিনাকে, আপনারা বলছেন 5 বছর কেন, আমি শেখ হাসিনাকে তো 100 বছর ক্ষমতায় দেখতে চাই, তবে সেটা ভোটের মধ্য দিয়ে। আমি এই সরকারের কাছেও বলি যে এই সরকারকে পাবলিক ক্ষমতায় দেখতে চাই কি চায় না, সরকার ভোটে যাক,
ভোটের মধ্য দিয়ে ম্যান্ডেট নিয়ে আসুক, এবং যদি 30 বছরও ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছরও থাকতে চান, যদিও এটি তার শারীরিক কারণে সম্ভব কিনা আমি সেই আলোচনাটা বাদ দিয়েই বলছি, জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয় 30 বছর তিনি থাকুক। এবং এই যে স্থিতিশীলতার কথা বলছেন, মজার ব্যাপার হচ্ছে বাজার আয় করে বাবা, বাজার করে তিনি, রান্না করেন মা, আর সন্তান সেই রান্না খেয়ে এসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে অনেক ভালো আছি। আমার মনে হয় কতটুকু ভালো আছেন এটা বাবার কাছে যদি জিজ্ঞেস করেন, কারণ উনি আয় করেন এবং বাজার করেন, বাবাই বলতে পারবেন ভালো যে আসলে কতটুকু শান্তিতে স্বস্তিতে তিনি বাজার করেন। আমাদের এখানে কোনো কিছুকে আর্টিফিশিয়ালি প্রচার করার একটা প্রবণতা আছে, এবং ভক্তিবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা সবসময় দেখবেন, আমার এখনো স্পষ্ট মনে আছে 1/11 যেদিন এলো বাংলাদেশে, ডক্টর ফখরুদ্দিনের সময় মঈনুদ্দিনরা যখন ক্ষমতা নিল, আমি ঠিক ওই দিনটাই সন্ধ্যাবেলায় আমি মোহাম্মদপুর টাউন হলের সামনে আমি অনেক মানুষকে দেখেছি আনন্দ মিছিল করতে। অর্থাৎ আমাদের আনন্দ মিছিল করতেও সময় লাগে না। আবার ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে গাড়িতে আক্রমণ করা সেই ঘটনাও আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মানুষ কেউ কেউ ভালোবেসে বুকে টেনে নিতেও সময় লাগে না, ছুঁড়ে ফেলতেও সময় লাগে। যারা ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চান, 10 বছর দেখতে চান, তাদের এই চাওয়াটাকে আমি কোনোভাবেই আক্রমণ করব না। তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় কতগুলো স্ট্যাটাস দেওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে একটা সরকারের স্থায়িত্বকাল নির্ধারিত হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, অবশ্যই তাকে নির্বাচন জনগণের সমর্থনের মুখোমুখি হতে হবে, এবং তিনি যদি জনগণের সমর্থন পান, তিনি অনন্তকাল এখানে দায়িত্ব পালন করতে পারেন। আমরা তাকে সহযোগিতা করব, অভিনন্দন জানাই। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। তানভীর হাসান, আমাদের তো সময় একদম সীমিত, 1.5 মিনিট, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানের আপনার হলো যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা উপভোগ করতে শুরু করেছেন। তাদের কাছে বিশেষটা উপভোগ্য মনে হচ্ছে, এবং সেই উপভোগ করছেন বলেই তারা বলছেন যে তারা তো তাদের ম্যান্ডেট আছে। ম্যান্ডেট বলতে তারা বলার চেষ্টা করছেন যে বিপ্লব তাদের ম্যান্ডেট। তারা বলছেন যে তাদের জনসমর্থন আছে, ফেসবুকের স্ট্যাটাস তাদের জনসমর্থন। তো তারা যেভাবে প্রশ্ন করেন যে কে বলেছে তাদের ম্যান্ডেট নাই, সেভাবে আমাদেরও প্রশ্ন করতে হবে কে বলেছে আপনারা আপনাদেরকে 5 বছর থাকতে চায় বা দেখতে চাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে আমি প্রত্যেকবারই একটা কথা বলার চেষ্টা করেছি, বিরাজনীতিকরণ করে কখনো কোনো দেশ এগোতে পারে নাই। সুতরাং রাজনীতিতেই ফিরে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনীতিতে ফিরে আসতে চান, তাহলে সম্ভবত উনি যে ইনক্লুসিভ বাংলাদেশ উপহার দিতে চেয়েছেন, সে তার বক্তব্য বা তিনি যে প্রমিস করে বাংলাদেশের এই দায়িত্বটা নিয়েছেন, সেই জায়গাটাকে থেকে নিঃসন্দেহে তিনি সরে গেছেন, এবং তার যারা সহকর্মী বা তার যে পরিষদ সেটাও সরে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে সরকারকে অবশ্যই এই জায়গাগুলোতে আপনার আরো বেশি জনগণের কাছে ফিরে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। শরীফ ভাই যেটা বলেছে, বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, এই দেশের মানুষ কিন্তু খুব জোয়ার থেকে ভাটাতে যেতে খুব বেশি সময় নেয় না। সুতরাং এই যে জনগণের যে জনমত যেটা আছে, সেটা জনরোষে পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। তানভীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। শরীফুজ্জামান শরীফ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। নিশ্চয় অন্য কোনোদিন আপনাদের সাথে কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।